আচ্ছা, কি অবস্থা? আপনাদের ইনস্টলেশন কি সাকসেসফুলি হয়েছে? জি স্যার। কোনো সমস্যা হয়নি না? না স্যার। ফাইন। তাইলে আমরা শুরু করি। আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে আমরা কম্পোনেন্ট কিভাবে তৈরি করতে হয়, কম্পোনেন্টের মধ্যে কিভাবে আমরা টেমপ্লেটস তৈরি করব, তারপরে কিভাবে ডাইনামিক ভ্যালুস দেব, মাল্টিপল কম্পোনেন্টস কিভাবে ব্যবহার করব, তারপর সিএসএস কিভাবে করব। হ্যাঁ, এই মোটামুটি এই জিনিসগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ কম্পোনেন্টস। ঠিক আছে, কম্পোনেন্টস হচ্ছে কম্পোনেন্টস হচ্ছে রিঅ্যাক্টের হার্ট, যেটাকে বলা যায় বেসিক্যালি। যে যেমন ধরেন আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, সে ফর এক্সাম্পল আমরা পেইন্টে যাই, ধরেন আমরা একটা ওয়েবসাইট যদি তৈরি করি, এই ধরনের ওয়েবসাইট, এটা ধরেন হচ্ছে উম, যেমন ধরেন এখানে একটা মেনু বার আছে। হ্যাঁ, ধরেন হচ্ছে এখানে হচ্ছে আপনার আহ, আহ, কি বলা যায়, এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে। সো এই যে ওয়েবসাইটের মধ্যে ধরেন হচ্ছে আমরা বা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে এই জায়গাগুলো দেখি। ঠিক আছে, যেমন এটা ধরেন হচ্ছে লোগো হতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো মেনু হতে পারে। তারপরে যেমন এখানে ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কম্পোনেন্টস। আমরা রিয়্যাক্ট থেকে কি করব, কম্পোনেন্ট তৈরি করব। কম্পোনেন্ট তৈরি করে আমরা হচ্ছে একটা একটা করে এগুলো পাস করে দেবো। যেমন এখানে মাল্টিপল কম্পোনেন্টস আছে, যেমন এটা হচ্ছে ন্যাভ বার। তো ন্যাভ বার একটা কম্পোনেন্ট, এই ন্যাভ বার একটা কম্পোনেন্ট। তারপরে যেমন ধর এইটা এই সেকশন, এটা একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এই সেকশন একটা কম্পোনেন্ট। সো এখানে মাল্টিপল কম্পোনেন্টস কাজ স্যার, করছে। জি। স্যার আমরা যে এইচটিএমএল এ যেভাবে ব্লক কন্টেন্ট তৈরি করে আলাদা আলাদা এইচটিএমএল পেজ পাস করছে, এটা কি ওরকম কিছু? না, এখানে ম্যাটার হচ্ছে এরকম, আমরা যেমন একটা এচটিএমএল পেজ থেকে আমরা হচ্ছে সবকিছু একসাথে লিখে পাস করি, রাইট? এখানে জি আমরা স্যার। তা করবো না, এখানে আমরা সবকিছু আলাদা আলাদা। যেমন নেপার একটা, হ্যাঁ, এইচটিএমএল হচ্ছে আমরা ইনক্লুড করে কাজটা করতে পারি। আমরা স্যার ওই যে আমরা স্যার ব্লক কন্টেন্ট করতাম, যে ব্লক হ্যাঁ, কন্টেন্টের ভিতরে আমরা দিতাম, তো এই হ্যাঁ, জিনিসটা কি স্যার ওভাবে কিছু? এরকমই। হ্যাঁ, যেমন আমরা যে জ্যাঙ্গোতে যেভাবে করছি। ঠিক জি আছে, স্যার, ওটাই যে একটা বলতেছি। মেইন পেজ ধরলাম, মেইন পেজ ধরে সাইট থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলো পাস করতে পারতেছি। হ্যাঁ, এরকম। তবে এটা আবার হচ্ছে যে ম্যাটারটা যে বাইরে থেকে পাস করার, ভিতর থেকে পাস করার কোনো ইস্যু নেই। এখানে মূল ইস্যু হচ্ছে আপনি এই যে একটা ন্যাপবার তৈরি করছেন, এটা একটা কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? যেমন এইচটিএমএল আমরা জ্যাঙ্গোতে বা এইচটিএমএল এর মধ্যে কি করছি, আমরা বেসিক্যালি হচ্ছে একটা মেইন কম্পোনেন্ট ধরছি, ওটাতে একটা একটা করে আমরা কি করছি, ওই যে মানে ইনহেরিট করছি, রাইট? কিন্তু এখানে ম্যাটারটা ইনহেরিট না, এখানে ম্যাটারটা হচ্ছে টোটাল কম্পোনেন্ট তৈরি হবে একটা। এখন আমি যেখানে যেখানে চাই সেখানে সেখানে আমি কম্পোনেন্ট গুলাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো কম্পোনেন্টের ম্যাটারটা হচ্ছে এখানে এরকম। এই যে যেমন ধরেন এখানে হচ্ছে আমি একটা ক্লাস নিলাম, বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস তৈরি করলাম। ক্লাস বলতে এই ফাইলটা তৈরি করলাম। হ্যাঁ, ক্লাস আরেকটা জিনিস আসলে, ক্লাস আরেকটা জিনিস, এটা একটা জাস্ট একটা ফাইল তৈরি করলাম, জাভাস্ক্রিপ্ট ফাইল, যেখান থেকে আমি একটা ফাংশন লিখলাম অ্যাপ। এন্ড অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে এটা বড় হাতের হয়। এটা হচ্ছে আপনার মানে রিঅ্যাক্টর সিস্টেম। আপনি যখন এখান থেকে কোনো ফাংশন পাস করবেন বা ফাংশন ক্রিয়েট করবেন, তখন অবশ্যই যাতে এটা বড় হাতের হয়। আপনার এটা যাতে হচ্ছে প্রথমটা যাতে প্রথম অক্ষরটা যাতে বড় হাতের দেওয়া হয়। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনাকে এটা তৈরি করতে হবে। তারপরে এই যে রিটার্ন করতেছেন, বেসিক্যালি এই ফাংশন থেকে যখন এই যে টোটাল বিষয়টা রিটার্ন করতেছেন, এটাই হচ্ছে আপনার কম্পোনেন্ট। ঠিক আছে, এই টোটাল জিনিসটা যেটা রিটার্ন করতেছেন এটা হচ্ছে কম্পোনেন্ট। এটা যাই হচ্ছে আপনার ডমে। এই যে আপনার এখানে যে আমরা দেখছিলাম অ্যাপ জেএস, ইন্ডেক্স জেএস, এখানে তোমার ডম, এই যে রিঅ্যাক্ট ডমে যায়। ঠিক আছে, ডমে যায়, ডমে গিয়ে তারপরে এটাকে রেন্ডার করে। কোথায় রেন্ডার করে? এইচটিএমএল। বেসিক্যালি এটা হচ্ছে জেএসএক্স ল্যাঙ্গুয়েজ। এই যে এই এখানে আমরা যা দেখতেছি, এটা হচ্ছে জেএসএক্স ল্যাঙ্গুয়েজ। তো এই জেএসএক্স একেবারে মানে দেখতে কি হুবহু কিন্তু এইচটিএমএল এর মতোই, রাইট? এটা কিন্তু এইচটিএমএল এর মতো, কারণ এখানেও ডিভ আছে, হেডার আছে, বা এই ধরনের জিনিস। কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে আবার ক্লাস নেম। যখন আমরা হচ্ছে কোনো সিএসএস কে এখানে কল করতেছি, সেটা করতেছি ক্লাস নেম দিয়ে। ঠিক আছে, কারণ এই ক্লাসটা যদি আমরা এখান থেকে ক্লাসের চিন্তা করি, ক্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ডস। ঠিক আছে, ক্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড। যেভাবে আমরা জ্যাঙ্গোতে ক্লাস দিয়ে হচ্ছে একটা ক্লাস কম্পোনেন্ট ক্লাস তৈরি করতাম, রাইট? ক্লাস তৈরি করতাম, সেম ওয়েতে
জাভাস্ক্রিপ্টের মধ্যে এটা হচ্ছে একটা ক্লাস মানে কিওয়ার্ডস আর কি। সো এই জন্য এখানে আপনার টোটাল নিতে হবে ক্লাস নেম, এবং এটা হচ্ছে ক্যামেল কেস দিতে হবে এখানে, ঠিক আছে। তো অলরেডি এটা আমরা হচ্ছে গত ক্লাসে আলাপ করে ফেলছিলাম, রাইট? আমরা এটা গত ক্লাসে আলাপ করছি, এবং এখানে আমরা মাই ব্লগ নামে একটা ক্লাস তৈরি ফাইল তৈরি করছি, যে মাই ব্লগ, এন্ড এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা কি করছি, পাস করছি। সো আমরা আগে এই জিনিসটাকে একটু রান করি। সো রান করতে গিয়েছিল কি npm start। ওকে, ফাইল অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে, সো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের ফাইল। তো যাই হোক, আমরা একেবারে বিচ্ছিরি অবস্থা, আমরা এইভাবে আসলে কাজ করব না, আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করব, ঠিক আছে। হ্যাঁ, তবে আমরা প্রথমে আগে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ডাইনামিক্যালি ভ্যালু পাস করা বা বিভিন্ন ধরনের ডাইনামিক ভ্যারিয়েবল ক্রিয়েট করা। হ্যাঁ, আমরা এখান থেকে কনস্ট্যান্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টে যেভাবে কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা হয়, সেভাবে আমরা ভ্যালু ক্রিয়েট করে আগে এই জিনিসগুলো একটু শিখবো, তারপর আমরা হচ্ছে রিঅ্যাক্ট কম্পোনেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। এবং আমরা স্টাইল নিয়ে কাজ করবো, যে সিএসএস নিয়ে কাজ করবো, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যাই হোক, তো ফার্স্টলি যে কথাটা সেটা হচ্ছে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে আমাদের জেএসএক্স একটা ফাইল। জেএসএক্স ফাইলটাকে আমরা কি করতেছি, রিঅ্যাক্ট ডমে পাস করতেছি, এন্ড রিঅ্যাক্ট ডম কি করে, সেটাকে হচ্ছে কি করে, জাভাস্ক্রিপ্টটাকে এইচটিএমএল এ ফরম্যাট করে, ঠিক আছে, সেটাকে আবার এই ব্রাউজারে পাস করে, ঠিক আছে। এবং ওখান থেকে আমরা কি করতে পারতেছি, ব্রাউজারের মাধ্যমে আমরা এই কম্পোনেন্ট গুলোকে একটা একটা করে দেখতে পারতেছি। তো এই হলো আপনার বেসিক্যালি রিঅ্যাক্ট ডম এবং কম্পোনেন্টের কাজ, কম্পোনেন্ট কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা এবার যেটা করব, আমরা অ্যাপ থেকেই আমরা মাই ব্লগ যেটা আছে সেটা আপাতত আমরা এখান থেকে রাখবো না, আমরা এখান থেকে এটা সরাই ফেলবো আপাতত। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যদি আপনি রিঅ্যাক্ট 17 মানে ভার্সন 17 নিচে কোনো মানে রিঅ্যাক্ট ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিঅ্যাক্টের ইমপ্লিমেন্ট করে নিতে হবে, মানে রিঅ্যাক্ট ইমপ্লিমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে এরকম যে ইম্পোর্ট হচ্ছে সম্ভবত রিঅ্যাক্ট, হ্যাঁ রিঅ্যাক্ট ফ্রম রিঅ্যাক্ট, এইভাবে আপনাকে ইমপ্লিমেন্ট করে নিতে হতো। কিন্তু রিঅ্যাক্ট 17 থেকে কিন্তু এই জিনিসটা লাগে না, ঠিক আছে। এটা বাই ডিফল্ট ভাবে কাজ করে, 17 থেকে এটা প্রয়োজন হয় না, সেই জন্য আমরা এটা রাখবো না। তারপরও যদি কেউ আগের কোনো ভার্সন ইনস্টল করে থাকেন, তখন যদি দেখেন যে কাজ করতেছে না, তখন এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আমার এটা আসে কিনা। অনেক জায়গায় বাই ডিফল্ট ভাবে দিয়ে দেয়, যদি নাও আসে তারপর আপনি ট্রাই করে দেখবেন, কারণ হচ্ছে অনেক সময় এই কেসে এরর বোঝা যায় না, ঠিক আছে, এই কেসগুলোতে এরর ধরা যায় না। যাই হোক, তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে ডাইনামিক্যালি ভ্যালু পাস করতে পারি, ঠিক আছে, ডাইনামিক ভ্যালু পাস করতে পারি। সো প্রথমে আমরা যেমন ধরুন হচ্ছে আমরা এখান থেকে ভ্যালু পাস করব, আপাতত আমরা এখান থেকে যে মাই ব্লগ হচ্ছে সরিয়ে দিলাম, আমরা মাই ব্লগ রাখবো না আপাতত, এন্ড আমরা এই যে রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন, সো আমাদের এখানে রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে এই হেডার মেডার এগুলো সরিয়ে ফেলবো। ওকে, সো আমরা এখানে ধরুন হচ্ছে লিখলাম যে আমরা বললাম এরকম ওয়েলকাম টু রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো যাই হোক, এই গেল ধরুন হচ্ছে আমাদের ইয়ে। আর আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে এইচটিএমএল এর মতো করে আমরা ডিফ দিয়ে যদি ধরুন কন্টেন্ট লিখি, কন্টেন্ট দেখেন এটা আমার একেবারে ক্লাস হিসেবে এখানে বসে যাবে, ঠিক আছে। এন্ড ধরুন হচ্ছে কন্টেন্টের ভিতরে আমরা হয়তো এই জিনিসটা দিয়ে দেব। তো রান করি, আমরা রান করে চলে আসলাম রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এন্ড আমরা এবার এখান থেকে যেটা করব, ধরেন আমরা এখান থেকে ভ্যালু পাস করব। সো যেমন ধরেন আমরা একটা কাজ করি, আমরা এখানে কি লিখলাম, ওয়েলকাম টু রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা হচ্ছে এজ এ ভ্যালু হিসেবে বা ভ্যারিয়েবল হিসেবে পাস করব। কিভাবে, যেমন আমরা এটাকে কপি করে নিই, আমরা এখানে বললাম হচ্ছে ধরেন সরি সিঙ্গেল কার্লি ব্রেস, সিঙ্গেল কার্লি ব্রেসের ভিতরে আমরা বললাম হচ্ছে ধরেন টাইটেল, টিআইটি টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা আমরা কি করব, এইখান থেকে পাস করব। লাইক আমরা এখানে বললাম কনস্ট্যান্ট
ঠিক আছে, কনস্ট্যান্ট। আমরা এখানে ভেরিয়েবল যেভাবে হচ্ছে আমরা নিই, যেমন ধরুন হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে সেক্ষেত্রে ভাল লেখা হয় বা কনস্ট্যান্ট লেখা হয়, ঠিক আছে। এখানে আমরা বললাম হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে নন চেঞ্জেবল আইটেম, বুঝতে পারছেন? কনস্ট্যান্ট কখনো চেঞ্জ করা যায় না, ভেরিয়েবলটা চেঞ্জ করা যায়, বাট কনস্ট্যান্ট কখনো কি করা যায় না, চেঞ্জ করা যায় না। সো যাই হোক, আমরা তারপর আপাতত আগে দেখি টাইটেল। টাইটেলতে আমরা এখানে একটা স্ট্রিং পাস করে দেবো যে ওয়েলকাম টু রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন, আর এখানে আমাদের সেমিকোলন হবে। ঠিক আছে, দেখেন আমরা যদি সেভ করি, সেম কাজটা এখানে হচ্ছে, রাইট? সেম কাজটা এখানে হচ্ছে। আমরা যদি এখানে টাইটেল না দিই তাহলে এটা চলে যাবে। সেভ করলাম, কিছুই নেই, রাইট? তো আমরা যদি এটাকে একটা অবস্থায় নিই এন্ড রান করি, এটা ওয়েলকাম টু রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে যেমন ধরুন হচ্ছে আমরা এখান থেকে চাইলে আমরা বললাম হচ্ছে যে ওয়েলকাম টু রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে বললাম কনস্ট্যান্ট, এখানে আমরা বললাম হচ্ছে যেমন ধরুন হচ্ছে টিউটোরিয়াল হচ্ছে আমাদের কি, আমাদের টিউটোরিয়ালস হচ্ছে কি Django with React, right? Full stack আমাদের কোর্স কি ছিল, দেখ ফুল স্ট্যাক Django with React, ফুল স্ট্যাক Django with React, ঠিক আছে। সো আমরা এরকম একটা ইয়ে দিলাম এন্ড আমরা এখানে বললাম এবার হচ্ছে ধরেন h3। সো তারপর আমরা বললাম হচ্ছে আমাদের এখানে টিউটোরিয়ালস হচ্ছে এইটা। এবার রান করে ফুল স্ট্যাক Django with React। এবার আমরা যেটা দিতে পারি হয়তো ধরুন হচ্ছে আমরা এবার একটা, আমরা তো এতক্ষণ স্ট্রিং পাস করছি, এবার আমরা হচ্ছে একটা ইয়ে পাস করি যে মানে ধরুন আমরা হচ্ছে এই কোর্সটাকে লাইক করি। সো লাইক আমরা যদি রেটিংস দেই তাহলে হচ্ছে আমাদের রেটিংস। সো রেটিংস আপনি হয়তো কত দিতে পারেন, 5 আউট অফ কত হতে পারে, সরি রেটিংস কত দিবেন, রেটিংস আমি দিই 3 দিলাম, রেটিংস হচ্ছে 3। সো রেটিং 5 out of 5। যাই হোক, ঠিক আছে, আমরা বললাম এখানে যে আমাদের h5 এন্ড আমরা বললাম হচ্ছে যে রেটিংস আউট অফ, আমরা চাইলে এইভাবেও পাস করতে পারি। তো দেখেন এখান থেকে আমরা একটা সিস্টেম পাস করলাম হচ্ছে এক হচ্ছে কনস্ট্যান্ট ধরে, হ্যাঁ কনস্ট্যান্ট ধরে আমরা 3 পাস করলাম এন্ড আমরা চাইলে ডাইরেক্টলি ভাবে আবার ভ্যালু পাস করতে পারি যেটা কনস্ট্যান্টের বাইরে, ঠিক আছে 5। সো আমরা যদি একে রান করি দেখেন 3 আউট অফ 5 আমরা যদি এখানে দিই, ঠিক আছে 3 আউট অফ 5। তো এই ধরনের হচ্ছে এবার গেল কনস্ট্যান্ট। আচ্ছা আমরা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের অ্যারো পাস করতে পারি, ঠিক আছে অ্যারে পাস করতে পারি। যেমন ধরুন হচ্ছে আমরা এখান থেকে প্যারাগ্রাফ দিলাম এন্ড করলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট, এর ভিতরে আমরা অ্যারে পাস করলাম। সো লাইক 1 2 3 4 5 6 7 8, যাই হোক আমরা একটা ভ্যালু পাস করলাম। এখানে একটা ম্যাটার খেয়াল রাখতে হবে, যখন আমরা এখান থেকে অ্যারে এভাবে অবজেক্ট আকারে পাস করব তখন কিন্তু এটা বাই ডিফল্ট সব ফ্রন্টে গিয়ে এটাকে সে হচ্ছে ইয়ে করবে স্ট্রিং হিসেবে, এই যে দেখেন, ঠিক আছে এটাকে সে দেখাবে কি স্ট্রিং হিসেবে, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে আপনি লাইক মানে কি বলা যায় মানে এই অ্যারে অবজেক্ট হিসেবে এটা এখান থেকে এই জিনিসটা পাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা স্যার কমা দেওয়ার পর স্যার স্ট্রিং কেন দেখালো? এটা রিঅ্যাক্টেরই হচ্ছে ইয়ে, এটা এখান থেকে সেই স্ট্রিং আকারে HTML এ পাস করতেছে, বুঝতে পারছেন? আমরা এখানে তাহলে লুপও চালাইতে পারবো ভিতরে। হ্যাঁ লুপ চালাতে পারবেন, বলতে এটা আসলে লুপ এভাবে চালানো যাবে না যেহেতু এটা স্ট্রিং পাস করে, ঠিক আছে। লুপ এভাবে বাইরে যদি অ্যারে একটা ডিক্লেয়ার করি তাহলে এখানে একটা লুপ চালাই এখানে ইয়া করতে পারবো পি এর মধ্যে। আচ্ছা এটা আমরা আস্তে আস্তে দেখবো, অসুবিধা নাই। এভাবে অ্যারেতে লুপ চালানো সমস্যাজনক অনেক এই ব্যাপারটা। এটা এভাবে লুপ চালানো যাবে না। আর আসলে এই যে আমরা এখানে যেভাবে কাজ করতেছি, হ্যাঁ এটা কাজটা এইভাবেও হবে না আসলে। এটা জাস্ট হচ্ছে আমাদের নলেজের জন্য, ফর নলেজ গ্যাদারের জন্য, হ্যাঁ এটা এইভাবে পাস হবে না আসলে। যেমন ধরেন আপনি একটা কাজ করেন, এই যে আমি যদি বলি এইভাবে যে লাইক কনস্ট্যান্ট ধরেন হচ্ছে একজন পারসন ইনফো, ঠিক আছে পারসন ইনফো দিলাম। যেমন ধরেন হচ্ছে আমরা এখানে বললাম আমরা ডিকশনারি পাস করে দিই। সো লাইক যেমন নেম
হচ্ছে বললাম আমরা পাস করলাম, যেমন ধরুন হচ্ছে বললাম আশরাফ, হ্যাঁ, এন্ড আমরা বললাম হচ্ছে 8, সো লাইক যেমন ধরুন হচ্ছে বললাম 25, ঠিক আছে। এখন এই যে আমরা এখান থেকে আশরাফকে ধরুন হচ্ছে আমরা বললাম যে এজ এ পারসন অবজেক্ট হিসেবে পাস করলাম, ধরেন, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে এখন দেখেন পারসনকে পাস করি এজ এ অবজেক্ট হিসেবে, তখন আবার এখানে এই জিনিসটা কাজ করবে না। যেমন আমি যদি এখানে বলি পারসন, এই যে অ্যারো দিয়ে বসে এখানে প্রপার্টিটা দিতে লাগবে তো বোধহয়। হ্যাঁ, Person না dot প্রপার্টি name। বলতে সরাসরি আমরা কিন্তু জ্যাঙ্গোতে এইভাবে डायरेक्टली অবজেক্ট পাস করে হচ্ছে ভ্যালু শো করছি, রাইট? এই যে জি, স্যার। ডিকশনারি হিসেবে তো এটা শো করার কথাই, ঠিক আছে। জি, স্যার। কিন্তু এখন ওই কাজটা এখানে এইভাবে डायरेक्टली করা যাবে না, হ্যাঁ, ঠিক আছে। এটা এইভাবে डायरेक्टली করা যাবে না, সেটা আপনাকে হচ্ছে অন্য ফরম্যাটে কাজ করতে হবে, ঠিক আছে, অন্য ডিজাইনে কাজ করতে হবে, ঠিক আছে। মানে সম্পূর্ণ অবজেক্টটা দেখাচ্ছে না এখানে, সেটাই। না, অবজেক্ট দেখাতে পারতেছে না সে, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে হচ্ছে কমেন্ট করে দেই, কমেন্ট, ঠিক আছে। এবার ডান, সব ঠিক আছে, ঠিক আছে। তো এই আর কি। তারপর যেমন ধরুন যে আমরা যদি এখান থেকে এরকম করি, আমরা ধরেন একটা, আমরা এখানে বললাম 100 ইনটু 20, ঠিক আছে। এই যে এইভাবে সবগুলো অপারেশন আপনি করতে পারবেন, বাট এইটা হচ্ছে ওই যে অবজেক্ট যেভাবে পাস করা যায় এভাবে অবজেক্ট আপনি পাস করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে ম্যাটারটা হচ্ছে এরকম যে আপনি যখন এখান থেকে যে কোনো জিনিস পাঠাচ্ছেন, সেটা পাঠাচ্ছে হচ্ছে রিঅ্যাক্ট ডম এর মাধ্যমে। তো এই জন্য সে কি করে, এটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে, HTML এর জন্য স্ট্রিং এ কনভার্ট করে তারপর এটাকে হচ্ছে সে পাস করে, ঠিক আছে। এই আর কি ঘটনাটা হচ্ছে এই রকম। তাহলে স্যার আমরা যখন এই পে থেকে জেসন ফরম্যাট পাঠাবো তখন তো স্যার আরো সমস্যা। ওটা অবশ্যই স্ট্রিং হবে, এন্ড যখন আপনি ওইটাকে কোনো কাজে লাগাতে যাবেন না, তখন আপনাকে সেটাকে কনভার্ট করে নিতে হবে, টাইপ কাস্টিং করে নিতে হবে, জি স্যার, সামনে তো দেখবোই স্যার। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা একটা একটা করে আগাই, হ্যাঁ, এত প্যারা নেওয়ার কিছু নেই, সমস্যা নাই। আচ্ছা, যেমন ধরেন আমরা যদি এখান থেকে চিন্তা করি যে আমরা এখান থেকে অ্যাঙ্কর ট্যাগ পাস করব, ঠিক আছে। সো ওইটা যেমন ধরেন আমরা যদি একটা কনস্ট্যান্ট ধরি, এন্ড মানে ধরেন হচ্ছে যেমন আমরা যেই হাইপার রেফারেন্স লিঙ্কগুলো পাঠাবো, এগুলো তো অবশ্যই হচ্ছে নন চেঞ্জেবল হবে, রাইট? তখন ওই জিনিসগুলো অবশ্যই আমরা হচ্ছে মানে কনস্ট্যান্টে পাঠাবো। যেমন লিঙ্ক, যেমন আমি এখানে বললাম ধরুন facebook.com, ঠিক আছে, facebook.com। আমরা এখানে বললাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যদিও আমরা কিন্তু এই অ্যাঙ্কর এখানে যেভাবে দেওয়া আছে, আমরা রিঅ্যাক্টে অবশ্যই অ্যাঙ্কর এভাবে ব্যবহার করব না, ঠিক আছে। তারপরেও জাস্ট আমরা এখন আপাতত প্রাথমিকভাবে আমরা এটা দেখতেছি। সো লাইক আমরা এখানে বললাম হচ্ছে আমাদের লিংক, ঠিক আছে। আমরা এখানে বললাম হচ্ছে আমাদের লিংক, হাইপার রেফারেন্স কি লিখো, আচ্ছা স্ট্রিং এ দেওয়া আছে, সরি, ঠিক আছে। এন্ড আমরা এখানে বললাম হচ্ছে ধরেন ফেসবুক, আমরা বললাম হচ্ছে এটা ফেসবুক, ঠিক আছে। সো রান করি, এই যে ফেসবুক, হ্যাঁ। এন্ড আমরা যদি এখানে রান হচ্ছে ক্লিক করি, এই যে আমাদের লিংকে facebook.com কি ঠিক আছে লিংকটা? স্যার এখানে আসতেছে ইউআরএল এর facebook.com আসতেছে এখানে উপরে, ওই যে। সমস্যা নাই। তাহলে এই গেল হচ্ছে লিংকের ম্যাটার, হ্যাঁ। আমরা এখান থেকে, আচ্ছা, আমার মনে হয় ওই যে https দিয়ে পাস করতে হবে হয়তো, নাহলে তো এটা চলে যাওয়ার কথা। স্যার লোকাল হোস্টের পরে লিংকটা ধরতেছে এটা। তা তো দেখতেছি, তা দেখতেছি। ওই যে এখানে আমরা হচ্ছে এইভাবে ইউজ করতে হবে, প্রোটোকল দিতে লাগবে বোধহয় স্যার, এই https। যে লিংক এভাবে দিতে হবে, এন্ড আপনার হচ্ছে উপরে, আচ্ছা থাক, এখন আপাতত এগুলো দেখার দরকার নেই, থাক। আমরা আপাতত জাস্ট দেখলাম আর কি লিংক কিভাবে শো করে, হ্যাঁ, সমস্যা নেই। তো এই গেল হচ্ছে আপনার ডাইনামিক্যালি কিভাবে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, ভ্যালু পাস করতে পারি, ঠিক আছে। ডাইনামিক্যালি ভ্যালু পাস করতে পারি, কোথা থেকে পাস করতেছি, এখান থেকে, রাইট। আমরা কনস্ট্যান্টের মাধ্যমে এখান থেকে ডাইনামিক্যালি ভ্যালু পাস করতেছি, সো সমস্যা নাই। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মাল্টিপল কম্পোনেন্টস, ঠিক আছে। সো মাল্টিপল কম্পোনেন্টস মানে হচ্ছে আমরা মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করে সেটা কিভাবে পাস করতে পারি। সো অলরেডি আমরা মাই ব্লগে কিন্তু এই জিনিসটা একটা জিনিস দেখে আসছি, ঠিক আছে। একটা কম্পোনেন্ট আমরা এখান থেকে তৈরি করলাম, তৈরি করে আমরা এখান থেকে কি করলাম, অ্যাপের মাধ্যমে এটাকে পাঠিয়ে দিছি, রাইট। আচ্ছা, তো এখানে প্রত্যেক কম্পোনেন্টের জন্য কি আলাদা আলাদা ফাইল তৈরি করব? আলাদা তৈরি করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাইলে আর কি, যেমন ধরেন একটা কম্পোনেন্টের মধ্যে অনেকগুলা কাজ থাকতে পারে,
আপনি যদি এক জায়গায় সবগুলো কম্পোনেন্ট তৈরি করেন, যেমন এখানে একটা ডিপ তৈরি করে আপনি সবগুলোকে এক জায়গায় আপনি সব ইমপ্লিমেন্ট করলেন, কিন্তু দেখা যাবে কোন একটা জায়গায় আপনার কোনো কোডে প্রবলেম হলো, তখন আপনি একে খুঁজে পাবেন কিভাবে? মজা তো ওখানে। বলছি যে এই যে ফাংশন যেহেতু লিখতেছি, আরেকটা ফাংশন তৈরি করে এখানে ভিতর ঢুকানো যায় না তাহলে? না 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 না, সিঙ্গেল ফাংশন, এবং হচ্ছে এটা অবশ্যই হচ্ছে এই ক্লাসের নামে তৈরি হবে। একটা ফাইলে তাহলে একটাই ফাংশন থাকবে একটা তাহলে? ফাংশন থাকবে, রাইট? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আর এই app.js টা আমাদের কি রুট কম্পোনেন্ট ছিল, রাইট? এটা ছিল আমাদের কি রুট কম্পোনেন্ট, যেটা বেসিক্যালি কি রিঅ্যাক্ট ডম থেকে এটাকে মানে নেওয়া হচ্ছে, রাইট? রিঅ্যাক্ট ডম থেকে আমরা এটাকে নিচ্ছি। আচ্ছা, যেমন ধরেন আমরা একটা কাজ করি, আমরা এখানে আমরা একটা ন্যাপ বার তৈরি করি আমাদের জন্য, এই জায়গাটা একটা ন্যাপ বার তৈরি করবো আমরা, হ্যাঁ? সো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ন্যাপ বার নিই, হচ্ছে নিউ জাভাস্ক্রিপ্ট ফাইল, আমরা বললাম হচ্ছে ন্যাপ বার, একটা আলাদা কম্পোনেন্ট তৈরি করব। সো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের তো কি বলে এটাকে, ভিএস কোডের কিছু দেওয়ার কথা ছিল, শিট ভুলে গেছি। তো যাই হোক, সমস্যা নেই, এখন মনে পড়ছে, এখন দিয়ে দেবো। স্যার বুঝি নাই স্যার ভিএস কোডে। আপনাদেরকে ভিএস কোডের কিছু এক্সটেনশন চাইছিলেন, রাইট? কেউ একজন চাইনি। হ্যাঁ, আমাদের কেউ চাইনি তো বোধহয়। চাইছিলেন, কারণ আমি অলরেডি আমাকে গ্রুপে একজন নাম দিয়েছিল আপনাদের গ্রুপ, আপনাদের ফোন না 3 জানো? 4 স্যার 4 স্যার। আপনাদের 4 আর 5 তো মার্চ করা হয়েছিল, রাইট? স্যার সিম্পল রিঅ্যাক্ট স্নিপেট নামে একটা আছে, এক মিনিট। কি হলো, কি যেন চাইছিল, তাই বলে গেছি। আচ্ছা, আপনারা কি পাইচাম ইউজ করেন না ভিএস কোড ইউজ করেন? আমি ভিএস কোড ইউজ করি। ভিএস কোড স্যার আমি ইউজ করি স্যার ভিএস কোড। মানে স্যার এক্সটেনশন লাগে না, এটা একটা সেটিংস করলে এটা চলে আসে এমিটের। এখানে যেমন হচ্ছে সিম্পল স্নিপেট, একটা কি যেন একটা আছে, দাঁড়ান আমি এটা হচ্ছে সিম্পল রিঅ্যাক্ট স্নিপেট, এটা এই এক্সটেনশনটা খুবই চমৎকার। হ্যাঁ, এটা হয় কি, আপনি নরমালি হচ্ছে যে মানে জাস্ট লিখলেই হয়, কি বলে এটাকে, ওই যে কিওয়ার্ডের মতো, যেমন ধরুন হচ্ছে আপনি লিখলেন যে এই যে আমরা লিখি না, এই যে এখানে app.js এই যে ইম্পোর্ট ফাংশন অ্যাপ, এগুলো লিখি না, ঠিক আছে? তো জাস্ট সিম্পল এখানে যদি আপনি লেখেন, ধরুন হচ্ছে sfc, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এখানে ওই এইভাবে ফাইল, কনস্ট্যান্ট ফাইল, একটা কনস্ট্যান্ট ফাইল তৈরি করে আপনার হচ্ছে ফাংশন না, কনস্ট্যান্ট ফাইল তৈরি করে একটা কম্পোনেন্ট তৈরি করে আপনার হচ্ছে রিটার্ন মিটার, এগুলো সব বাই ডিফল্ট ভাবে তৈরি করে দেয়। তো যদি এটা জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে, থাকে। আচ্ছা, আমরা এখানে কনস্ট্যান্ট bar তারপর হচ্ছে ইকুয়ালস টু একটা এমটি ফাংশন, এন্ড হচ্ছে আমরা যে রিটার্ন করলাম, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট, এন্ড আমরা এখানে লিখব এক্সপোর্ট। এই জিনিসগুলো আর কি বাই ডিফল্ট হয়ে যায়, হ্যাঁ? তো ডিফল্ট হচ্ছে কি নেটবার, ফাইন। এবার আমরা এখান থেকে বলবো রিটার্ন, তারপরে হচ্ছে এই টোটাল জিনিসটা আর কি রেডি হয়ে যায়, জাস্ট নেমটা বাদে, এই নেমটা বাদে বাকি টোটাল জিনিসটা রেডি হয়ে যায়। এই আপনার এটা যদি ইনস্টল করে নেন, ঠিক আছে, এটা একটু গ্রুপেও শেয়ার করে দেন, ভালো লাগবে। যাই হোক, তো রিটার্ন। এবার হচ্ছে আমরা এখান থেকে ন্যাপ বার তৈরি করব, ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে ন্যাপ বার তৈরি করব। তো চাইলে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে আনতে পারি, বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে আসতে পারি ডিপগুলা যেগুলো দরকার, আর এছাড়া আমরা হচ্ছে তৈরি করে লিখে নিতে পারি, ঠিক আছে। সো ফাইন, এখন আমরা যেটা রাখবো সেটা হচ্ছে, যেমন ধরেন
আমরা এখানে রিটার্ন আমরা এখানে হচ্ছে নেভ এন্ড হচ্ছে লাইক ক্লাস নেম আমরা এখানে বললাম হচ্ছে নেভ বার আপাতত ডাইনামিক নাম নেভ বার এটা হচ্ছে ক্লাস নেম নেভ বার একবার তো হ্যাঁ একবার সো লাইক h1 আমরা প্রথম যে ইয়াটা আছে সেটা দেখলাম তো ধরে হচ্ছে আমরা বললাম রিঅ্যাক্ট অ্যাপ এটা কি ছিল ব্লক আচ্ছা ওকে সো আমরা মাই ব্লক দিলাম এন্ড এবার আমরা এখানে যাব আমরা এখানে বললাম div ডট হচ্ছে আমরা বললাম লিংকস এখানে লিংক গুলো ক্রিয়েট করব সো লাইক এনকোর এন্ড আমরা এখানে হচ্ছে আপাতত রুট হিসেবে রাখলাম এটা সো আমরা এখানে বললাম হচ্ছে হোম তারপরে এখানে আমরা বলতে পারি হোমের সাথে আমরা কি বলা যায় ব্লগস ব্লগস ডিটেইলস এন্ড হচ্ছে আপনার ধরেন আমরা এরকম বললাম ক্রিয়েট ব্লগ ঠিক আছে আমরা এখানে তাইলে হচ্ছে হোম ব্লগস ডিটেইলস ক্রিয়েট ব্লগ জাস্ট আমরা এখানে ধরা হচ্ছে একটা ক্রুড অপারেশন আমরা যাতে ব্লগের মধ্যে করতে পারি দ্যাটস ওয়াই আমরা এটা করছি হ্যাঁ আমাদের হোমে ব্লগের লিস্টগুলো দেখাবে এখানে ব্লগস এখানেও সেম ভাবে লিস্টগুলো শো করলো ব্লগস ডিটেইলস আমরা যেটাতে ব্লগ ক্লিক করব সেই ব্লগের ডিটেইলস যাবে আচ্ছা এই ব্লগসটা তাহলে দরকার নেই হোমই রাখি ব্লগ হোম ব্লগ ডিটেইলস আর হচ্ছে ধরেন ক্রিয়েট ব্লগ ঠিক আছে আমরা ব্লগ ক্রিয়েট করব সো ফাইন এবার আমরা যেটা করব app.js এ যাব এন্ড app.js এ গিয়ে আমরা করব হচ্ছে এখানে সো লাইক ইম্পোর্ট হচ্ছে আমার navbar from navbar ঠিক আছে navbar from navbar এন্ড আমরা এই জিনিসগুলোকে একটা কাজ করি আমরা কেটে দিই ওকে সো ফাইন এবার আমরা হচ্ছে অ্যাপের মধ্যে আমরা এখানে লিখলাম যে nav এন্ড আমরা এখানে রান করি এই যে চলে আসছে হোম ব্লগ ডিটেইলস ক্রিয়েট ব্লগ ফাইন এখন আমাদের তো হচ্ছে আগে যেটা করতে হবে কি করতে হবে আমাদের এইটাকে একটা সিএসএস এ ফেলতে হবে রাইট এন্ড হচ্ছে মাই ব্লগ সো লাইক মাই ব্লগ করতে গিয়ে আসতেছিল ও আচ্ছা ওই যে এই যে হেডার ট্যাগ থেকে রাইট সো আমরা এটাকে একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসতে হবে রাইট সিঙ্গেল লাইনে নিয়ে আসতে হবে সো ফাইন এখন আমরা এটাকে আনার জন্য আমাদের সিএসএস করতে হবে আচ্ছা ঠিক আছে সো আমরা এখন সিএসএস করব হচ্ছে আমাদের আচ্ছা একটা কাজ করি আমরা আগে পেজগুলো তৈরি করে ফেলি না পেজগুলো তৈরি করে যে হোম ব্লগ ডিটেইলস এন্ড ক্রিয়েট সো লাইক আমরা একটা কাজ করি আমরা এখানে একটা হোম তৈরি করি নিউ জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা বললাম হচ্ছে হোম এন্ড আমরা এখানে বললাম কনস্ট্যান্ট হোম কন্টেন্ট সো ইকুয়ালস টু function and আমরা এখানে বললাম export default home and আমরা এখানে বলবো return ফাংশন গুলো আছে সো লাইক return and হচ্ছে আর কি লাগবে আমাদের এখানে হচ্ছে আমরা বললাম div.home তারপর হচ্ছে যে অন্য আছে আমরা একটা কাজ করি আপাতত হোমের মধ্যে কি দেওয়া আছে হোমের মধ্যে আমরা এখানে কি দিচ্ছি মাই ব্লগ সো হোমের মধ্যে আমি এখানে করতে পারি h1 বললাম হচ্ছে হোম ঠিক আছে আমরা বললাম এখানে হোম ব্লক ফাইন তো এবার আমরা এই হোম ব্লককে আমরা app.js নিয়ে আসব সো আমরা এখানে একটা কাজ করি আমরা এখানে বললাম div.content ঠিক আছে আমাদের বা হোম কন্টেন্ট দেওয়া যায় আচ্ছা কন্টেন্টই থাকবে বাই ডিফল্ট এবার আমরা এখান থেকে হোমটাকে নিয়ে আসব তাহলে আমরা এখানে লিখি হোম এন্ড আমরা এখান থেকে so import
হোম ফ্রম ওকে। আচ্ছা আমরা এগুলো সরিয়ে ফেলি, ক্লিন করে ফেলি। কারণ এটা হচ্ছে রুট, আমরা এখানে কিছুই করবো না, আমরা যা করবো সব সাইডে, এই যে হোম ব্লক চলে আসছে, রাইট? হোম ব্লক আমরা যা কিছু করব সব হচ্ছে কম্পোনেন্ট বেস তৈরি করে করব। ঠিক আছে, আমরা এই মানে কি বলা যায় রুটের মধ্যে আমরা জাস্ট লিংক করা ছাড়া আর কিছুই করব না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের ক্লিন কোড করতে হবে, মানে ক্লিনিং, মানে আমরা এমন গোজামিল দিয়ে কোড করব না যাতে হচ্ছে পরবর্তীতে আমিই ভুলে যাই, এরকম যাতে না হয়। ঠিক আছে, আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে জাস্ট সব লিংক গুলো এখানে অ্যাড করব, আর বাকি কাজ হবে হচ্ছে আমাদের এইখানে, বাকি যত কাজ আছে সব হবে হচ্ছে এইখানে। ঠিক আছে, তো এটা এটা খেয়াল রাখলেই হবে, খেয়াল রাখলেই হবে। সো ফাইন, এবার আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা সিএসএস অ্যাড করব। ঠিক আছে, আমরা হচ্ছে এই আমাদের যে অ্যাপ.ডে জেএস, হোম জেএস, নেপার জেএস, এগুলোর জন্য আমরা হচ্ছে সিএসএস অ্যাড করব। ঠিক আছে, সো যাতে হচ্ছে জিনিসটা একটু সুন্দর হয়। তো ফাইন, এখন এই যে দেখেন আমরা কিন্তু এই app.jss এর মধ্যে কোনো সিএসএস নেই, আমরা জাস্ট এখানে কি করছি, এটা ইম্পোর্ট করছি, তাই না? এটা ইম্পোর্ট করছি। এখন যদি আমরা একটু রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে যাই, এই যে দেখেন আমরা হেড এন্ড হেডের ভিতরে হচ্ছে স্টাইল দেখা যাবে, এই যে স্টাইল দেখা যাবে। সো এই যে অ্যাপের মধ্যে যে স্টাইলগুলো আমরা লিখছি app.js এর মধ্যে, এই স্টাইলগুলো হচ্ছে এটা। ঠিক আছে, স্টাইলগুলো হচ্ছে এখানে। সো আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে app.css এ যাব, এন্ড app.css এ আমরা আবার হচ্ছে কি, আপনি চাইলে কাস্টম ভাবেও কাস্টম সিএসএস তৈরি করতে পারেন আপনার জন্য, আপনি চাইলে কাস্টম ভাবে তৈরি করতে পারেন। যেমন আমরা হচ্ছে app.css টা আছে, আমরা যদি ইনডেক্স এই যে index.css এ যাই, এই যে দেখেন এখানেও হচ্ছে এই যে এইগুলাও কিন্তু হচ্ছে এখানে অ্যাড হচ্ছে, এগুলো কিন্তু এখানে অ্যাড হচ্ছে। সো লাইক আমরা যেটা করতে পারি, যেমন আবার index.js আছে, দেখেন ইনডেক্স, এই যে index.js এর মধ্যে যে ডম কাজ করছে সেটা আমরা দেখছি। হ্যাঁ, তো ফাইন, তো এখন আমরা চাইলে যেটা করতে পারি, আমরা index.css এ আছে, এই index.css এর মধ্যেও করতে পারি। মানে আমরা ধরেন app.css যদি নাও ধরি, এটা যদি তাদের ডিফল্ট জিনিস, আমরা যদি index.css এ করি তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন আমরা এটাকে কেটেই দিই, দরকার নেই। ঠিক আছে, এখন দেখেন তো কেমন হয়েছে, এই যে চেঞ্জ হয়ে গেছে, রাইট? পুরো চেঞ্জ হয়ে গেছে। app.css এর মধ্যে আমরা অনেক কিছু অ্যাড করছিলাম নিজেদের মতো করে, রাইট? আচ্ছা, ওটা থাক, সমস্যা নেই। আমরা এবার ইনডেক্স থেকে হচ্ছে কাজ করি। ঠিক আছে, একটা কাজ করি, আমরা এখান থেকে একটা ফন্ট অ্যাড করি গুগল ফন্টস থেকে। ঠিক আছে, সুন্দর একটা ফন্ট অ্যাড করি। সো লাইক গুগল ফন্টস, যেটা আমাদের হবে ডিফল্ট ফন্টস। যে কোনটা ভালো লাগে দেখেন তো, স্পেস গ্রোটেস্ক, রবোটোটা ভালোই লাগে না? কিসের? এটাই নেই। এখানে index.css আর হচ্ছে app.css এটা মোটামুটি একই, তাহলে একই, হ্যাঁ একই। শুধু যে রুটের মধ্যে যেই সিএসএস গুলা, রুটের মধ্যে ইন্ডেক্সের আমি স্যার এই যে ইয়াটা ইনডেক্স HTML এর ভিতরে যে এটা রুট আছে, রুট খোলা আছে, ওইটার সিএসএস গুলো হচ্ছে app.css এর মধ্যে করতেছে। হ্যাঁ, ওই যে ইয়ে করা কি ইনহেরিটের মতো। হ্যাঁ। আচ্ছা, যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই তাহলে যে সিডিএন গুলোকে index.html এ দিব? ইনডেক্সে দিয়ে দিলে হবে, হ্যাঁ, লিংক ক্রিয়েট করে দিলে হবে। আচ্ছা, এখানে আপনার লিংকটা যেন কোথায় পাওয়া যায়, প্লাস করলে, ডান পাশে প্লাস করলে তৈরি হয়ে যাবে লিংক। এটা যে সিলেক্ট দিস স্টাইল সালিন কালার লেখাগুলো, এটা তো হচ্ছে সিলেক্টের জন্য, কোনটা আমরা এটা নেই, এটা তো ডাউনলোডের জন্য হবে, বুঝতে পারছেন? ডাউনলোড, এই যে লিংক চলে আসছে, ইম্পোর্ট, এটা লাগবে। ফাইন, এবার এবার আমাদের কি কি আছে এখানে, কি কি লাগবে সেটা দেখি। সো লাইক ফাইন, আমরা এখানে নেমবারে যাই, আগে নেমবার যেটা করব, নেমবার লিংকস অ্যাঙ্কর ট্যাগ, ফাইন।
আচ্ছা, আমরা ইন্ডেক্সে যাই। আমরা এখানে ও উম, হুম, network। So আমরা এটা কাজ করি হেডিং হচ্ছে ফিচার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স করে দিলাম যাতে সবই একসাথে চলে আসে। ফাইন হচ্ছে অ্যালাইন আইটেমস তাদের মধ্যে যেন কার ইয়ে ভালো আছে ম্যাক্সওয়েট কত দেওয়া আছে 60 দেওয়া যায় কালারটা আমরা একটা কাজ করে বলতে হোয়াইট কালার দিই হেডার ছিল না হলে সো কালার দিতে পারি রেড কালার দেওয়া যায় links until if so okay and then margin so 15 pixels দেওয়া যায় ডেকোরেশনটা মান করে দিতে হবে ডেকোরেশন মান একটা লাইনে আসছে না এটা একটু পাস করে দেওয়া উচিত নাকি স্যার হয়েছে চলবে না আচ্ছা ঠিক আছে সো ওভার ইফেক্ট দিই না ওভার ওভার ইফেক্টে আমরা কালারটা ইয়ে কালার দিয়ে দিই না আমাদের ইয়ে কালার সেটা আর আরেকটা আছে হলো কন্টেন্ট আমরা এখানে কন্টেন্টে দিতে হবে পাসওয়ার্ড এর সাইজ দিয়ে দিই 600 পিক্সেল দিছিলাম না হ্যাঁ 600 পিক্সেল দিলাম তারপরে হচ্ছে মার্জিন ওকে সো মার্জিন কত দেওয়া যায় 20 পিক্সেল দিই দেখি 20 পিক্সেল আর অটো করে দিলাম অটো এন্ড হচ্ছে আমার প্যাডিং প্যাডিং 10 পিক্সেল করে দেখি আমরা পজিশন
আছে না? চলে মোটামুটি। ওভার ইফেক্ট ব্লু কালারটা কেমন যেন লাগছে না? এরপর কালারটা চেঞ্জ করি। কোনটা দেওয়া যায়? আসলে আমার কালার আইডিয়া না খুব বাজে, কালার বুঝতে পারি না আসলে কোনটা দিলে ভালো লাগবে। ব্ল্যাক করে দেই না? ঠিক আছে, তো ফন্টটা কি কাজ করতেছে এখানে? হ্যাঁ কাজ করতেছে তো, চেঞ্জ হয়েছে না? কাজ করতে আরেকটা ফন্ট আইনা দেখি নাকি, তাহলে বোঝা যাবে। ফন্ট ফ্যামিলি সেট করতে লাগে না নাকি অটো সেট হয়ে যায় এখানে? আচ্ছা। একটু গাঢ় দিলাম আর একটু বোল্ড দিলাম আর কি। চেঞ্জ হয়েছে কি? মনে হচ্ছে না যে কোনা কোনা গুলো হ্যাঁ ডিফল্ট হয়ে আছে মনে হচ্ছে। ডিফল্টলি চেঞ্জ হওয়ার কথা। ওইটা H1টা তো হচ্ছে স্যার এখন। হুম H1টা তো হচ্ছে এখন মনে হচ্ছে। ডিফল্ট ভাবে হওয়ার কথা। একবারে বডিতে দিয়ে দেন তাহলে ওরা সব জায়গাতে হয়ে যাবে। বডি এটা দিলাম, মার্জিন 0 করে দিই, হেডিং ফাইন। এবার একটা পর্যায়ে আসছে। আচ্ছা এখানে আমরা এটাকে সিলেক্টেড আইটেম করে রাখি, যেটা হোম, এটা সিলেক্ট ডিটেইলস ক্রিয়েট হোম, ঠিক আছে। সো সিলেক্টেড আইটেম আমরা একটা কাজ করি, আই নাম আমরা
কালার তো এখানে এইটা তো টেক্সট কালার। এটা দেখছেন কি এই যে এই কালারের সাথে ব্যাকগ্রাউন্ড কালারের জিনিসটা ক্যামেল কেস হইছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমার সিএসএস এ কিন্তু ডিফারেন্ট। যেমন বডিতে আমি যদি দেখবেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক না? সিএসএস এইভাবে লেখা হয়েছে, বাট আপনি দেখেন রিঅ্যাক্টের মধ্যে কাজটা ইয়েটা হচ্ছে এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা অবজেক্টের প্রপার্টির মতো দেখা যাচ্ছে। এটা প্রপার্টি রাইট, ডিকশনারির মতো, ডিকশনারি। ঠিক আছে, হচ্ছে যেমন ধরুন বর্ডার রেডিয়াস লাইক হচ্ছে পিক্সেল। এখন এটাতে হোভার করলে এই কাজটা হবে, রাইট? এরকম ভাবে আমাদের দিতে হবে। সো লাইক আমরা একটা কাজ করে আমরা এইটাকে নিয়ে যাই কপি করে, আমরা হোভার ইফেক্টে এই হোভার ইফেক্ট আমরা এই জিনিসটা লাইক কালার হচ্ছে এটা আমরা ওকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার and border radius. So border radius and pixel. Oh. এটা তো তাহলে আবার গাইড হয়ে যাওয়ার মতো একটা। আচ্ছা যাক, সমস্যা নেই, আপাতত এখন দেখতেছি চলবে, পরে চেঞ্জ করে নেওয়া যাবে। ঠিক আছে, ওকে। এবার আমরা যেমন ধরেন ক্লিক ইভেন্টস দেখব। যেমন ধরেন হচ্ছে আমরা এখান থেকে একটা ক্লিক করব, ক্লিক করলে একটা ইভেন্ট তৈরি হবে। ঠিক আছে, ইভেন্ট এবং ফাংশনস। ঠিক আছে, তো ফাইন। এবার আমরা যেটা করব বেসিক্যালি আমরা এখানে একটা বাটন রাখবো। ধরেন আমরা একটা বাটন তৈরি করব এবং এখানে আমরা ক্লিক করলে আমরা একটা ইভেন্ট ফায়ার করব। ঠিক আছে, আমাদের এখান থেকে একটা ইভেন্ট ফায়ার হবে, এরকম ভাবে আমরা কাজটা করব। সো ফাইন, ধরেন এটার জন্য আমরা একটা কাজ করি, আজকে আমরা এটাই দেখবো, পরে আবার আস্তে আস্তে যাব। সো এখন মনে হচ্ছে আমরা হোম ব্লগে আছি। সো আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করলাম, বাটন। ঠিক আছে, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে সো লাইক ঠিক আছে, আমরা এখানে বললাম হচ্ছে আমাদের ক্লিক হিয়ার। ঠিক আছে, তো এবার আমরা এই ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে একটা ইভেন্ট ফায়ার করে আমরা একটা মানে ভ্যালু পাস করব। ঠিক আছে, ভ্যালু পাস করব। সো আমরা এখানে যদি বলি, ঠিক আছে, এই যে আমাদের এখানে আমরা বলবো আমরা কনস্ট্যান্ট করে বলবো। সো লাইক কনস্ট্যান্ট আমরা বললাম ক্লিক হ্যান্ডেল ক্লিক। তো আমরা এখানে বললাম হচ্ছে ক্লিকের মধ্যে আমরা বললাম ঠিক আছে, আমরা হ্যান্ড ক্লিক করে আমরা এখানে যেটা করব, সো আমরা কনসোলে এক ধরনের একটা মেসেজ পাস করব, কনসোল। সো লাইক কনসোল ডট, কনসোলের মধ্যে আমরা গিয়ে আমরা বলবো হচ্ছে যে ওয়েলকাম টু আওয়ার ব্লগ। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এখান থেকে এই মেসেজটা পাস করব, কোথা থেকে? এই বাটন থেকে। ঠিক আছে, তো আমরা এই বাটনে যাব এবং বাটনে আমরা গিয়ে বলবো হচ্ছে যে অন ক্লিক
অন ক্লিক, ঠিক আছে। অন ক্লিকের মধ্যে আমরা বলবো হচ্ছে যে হ্যান্ডেল ক্লিক, ঠিক আছে। অন ক্লিকের মধ্যে আমরা কি বলবো, হ্যান্ডেল ক্লিক। সো লাইক এই যে বাটন, এখন আমরা বাটনের একটা ইয়ে করি। সো যেমন হচ্ছে এটা কাজ করি app.css, এখানে আমাদের বাটন, বাটনের কালারটা আমরা হচ্ছে এখান থেকে ওখানে আমরা ইন্ডেক্সে যাই, বাটন এন্ড বাটন হচ্ছে এখানে বললাম সো লাইক অ্যাকাউন্ট আমাদের যেহেতু আমরা দিলাম হচ্ছে 5, তারপর হচ্ছে টেন পিক্সেল, 10 পিক্সেল, অদ্ভুত হয়ে গেল না? বর্ডারটা নাম করে দিলে বোধহয় ভালো। বর্ডার এবং একটা কাজ করি, বর্ডার রেডিয়াস মানে দিলাম রেডিয়াস হচ্ছে পিক্সেল, আর কমে দিই 5 দিলে আমরা একটা কাজ করি 15 দিই। ঠিক নেই, এইবার একটা আমরা একটা ইন্সপেক্ট এলিমেন্টে যাই, তারপরে যাব হচ্ছে কনসোলে। সো ফাইন and please assign value but never used to unused variables। আচ্ছা, সো আমরা এবার একটা কাজ করি, আমরা হ্যান্ড ক্লিক এন্ড আমরা হোম জেএস তো আমরা এখানে আনছি তাই না। সো লাইক কেন আমার এখানে এটা বলতেছে হ্যান্ডেল ক্লিক, এটা আমরা আসতেছি কেন বলছে আসলে। তারপরে আমরা এখানে ক্লিক করলাম, রিফ্রেশ করলাম এন্ড ক্লিক হিয়ার, এই যে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, রাইট। অলরেডি আমার কি হচ্ছে, একটা ইভেন্ট ফায়ারের মাধ্যমে আমার কনসোলের মধ্যে কি যাচ্ছে, মেসেজটা পাস হচ্ছে, রাইট। এন্ড আমি যদি আবার ক্লিক করি 2 টাইমস 3 টাইমস 4 টাইমস, ঠিক আছে, যতবার ক্লিক করতেছি ততবার সে কি করতেছে আমাকে থেকে ভ্যালু পাস করে দিচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইভেন্ট হ্যান্ডলিং, বুঝে গেছে? এটাকে কি বলা হয়, ইভেন্ট হ্যান্ডলিং, ঠিক আছে। আর এখানে চাইলে আমরা এখন এই যে এখানে হচ্ছে কনস্ট্যান্টের মাধ্যমে আমরা ভ্যালু পাস করছি, রাইট। সো কনস্ট্যান্টের মাধ্যমে ভ্যালু পাস করছি, আমরা চাইলে এখান থেকে হ্যান্ডেল ক্লিকের মাধ্যমে এখান থেকে আমরা এর ভিতর থেকেও প্যাসেজ পাস করতে পারি, যেটা হচ্ছে আমার এখানে ডিফল্ট ভাবে দেখা হবে পরবর্তীতে। যেমন ধরুন হচ্ছে আমরা যদি এখানে বলি হচ্ছে হচ্ছে নিউ ব্লগ CLI ক্লিক, নিউ ব্লগ। সো আমরা একে রিফ্রেশ করলাম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ, মেসেজ পাস করছি। সো মেসেজ ফাংশনে তো ইয়াতে দেইনি এখানে নাকি না, এখন কাজ করছে বাট হ্যান্ডেল থেকে প্যারামিটার না থাক, তাহলে প্যারামিটার আমরা এইভাবে তাহলে পাস করব না, এটা আমরা রিডাক্সের সিস্টেমে। আচ্ছা, আমরা তো বেসিক্যালি হুক দেখতেছি, রিঅ্যাক্ট হুক। সো হুক থেকে এইভাবে আমাদের এই জিনিসটা পাস করার দরকার নাই, আমরা যা কিছু পাস করব রিঅ্যাক্ট হুকের মাধ্যমে স্টেট ব্যবহার করে থাক, ওইটা আসলে এই সিস্টেমের দরকার নাই। আমরা একটা কাজ করি, আমরা এখানে আরেকটা বাটন তৈরি করতে পারি। সো ক্লিক হিয়ার বললাম হচ্ছে अगेन এরকম একটা কিছু করা যায়, ঠিক আছে। এন্ড আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এই কাজটা আসলে করতে পারি এখানে, যেমন ধরুন হচ্ছে এটা আলাদা করে দেখাই, এটা আমরা হচ্ছে প্যারামিটারের মাধ্যমে পাস করতে পারি। যদি ধরুন আমরা এখানে হ্যান্ডেল ক্লিক হচ্ছে টু এন্ড আমরা বললাম হচ্ছে যেমন ধরুন হচ্ছে নেম,
অথবা গ্রিটিংস বলা যেতে পারে, তাই দিয়ে আর কি। আমরা জাস্ট একটা প্যারামিটার পাস করব, ঠিক আছে। আমরা এখান থেকে সো প্যারামিটার মধ্যে আমরা দিলাম কি হচ্ছে গ্রিটিংস, ঠিক আছে। ক্লিক টু, এন্ড আমরা এখানে বললাম প্লাস ওয়েলকাম টু আওয়ার ব্লগ, বললাম মিস্টার অর মিসেস, এন্ড এখানে আমরা আচ্ছা এখানে আমরা একটা নেম দিয়ে দিই, নেম, এন্ড আমরা বললাম হচ্ছে এটা আমাদের লাইক নেম, ঠিক আছে। এবার আমরা এখানে বলবো হ্যান্ডেল সিগনি টু, তারপরে ধরুন হচ্ছে আমরা এখান থেকে ভ্যালু পাস করতে পারি। সো লাইক যেমন ধরেন আগে এটা দেখি, টুটা দেখি, সো আমরা এখানে বললাম অন ক্লিক, তারপর হচ্ছে হ্যান্ডেল ক্লিক টু, হ্যান্ডেল ক্লিক টু। আচ্ছা এখান থেকে তখন আমরা এইভাবেও চালিয়ে দিতে পারি। সো লাইক আমরা একটা অ্যানিমাস ফাংশন তৈরি করে কাজ করতে পারি। Wait a minute. সো অন ক্লিক, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে ধরেন অ্যানোনিমাস ফাংশনের মাধ্যমে আমরা নিব। সো কিভাবে নিতে পারি, অন ক্লিক করে, এন্ড এখানে আমরা আবার কনসোল, সো লাইক কনসোল console.log, এন্ড আমরা এখানে করতে পারি হচ্ছে যেমন ধরুন হচ্ছে আমরা বললাম হচ্ছে নেম, নেম, এন্ড আমরা এখান থেকে কনসোল থেকে আমরা বললাম হ্যালো, ক্লিক মি অ্যাগেন, ওকে ফাইন। আমরা একটা কাজ করে আমরা এটাকে রিফ্রেশ করি। আচ্ছা এখানে আমরা হ্যান্ডেল ক্লিক টুটা কিন্তু কল করি নাই, আমরা এখানে জাস্ট হচ্ছে কনসোল থেকে ক্লিক হেয়ার কল করলাম, ওয়েলকাম, এন্ড ক্লিক অ্যাগেইন এ শান্ত হয়ে যাচ্ছে। সো আমরা এরপরে যেটা করতে পারি, আমরা এখানে ধরুন হচ্ছে ওই কনসোলের মধ্যে আমরা হ্যান্ডেল ক্লিকটাকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। কনসোলের মধ্যে আমরা এইখানে কনসোলে আমরা এই যে এইখানে আমরা হ্যান্ডেল ক্লিক অ্যাগেইন দিয়ে দিতে পারি। সো লাইক আমরা এখানে বললাম হ্যান্ডেল ক্লিক টু, এন্ড আমরা এখানে এখান থেকে ভ্যালু পাস করতে পারি, যেমন হচ্ছে ঠিক আছে। ওকে, এবার যদি আমরা একে রিফ্রেশ করি, এখন আর কোনো ওয়ার্নিং নাই, দেখেন ক্লিক হিয়ার, এই যে ওয়েলকাম, ক্লিক হিয়ার আগে ওয়েলকাম টু আওয়ার ব্লগ মিস্টার ও মিসেস শান্ত, ঠিক আছে। তো এই গেল হচ্ছে অন ক্লিক ইভেন্ট, কিভাবে আমরা ইভেন্ট ফায়ার করতে পারি, হ্যাঁ ইভেন্ট ফায়ার করে কাজটা করতে পারি, ঠিক আছে। ওকে, তো আবার চাইলে আমরা ওখান থেকে যেভাবে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করছি, এখানে অ্যানোনিমাস ফাংশন না হলেও চলবে। যেমন আমরা যদি এখানে অন ক্লিকের মধ্যে থেকে এইখানে আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই, দেখেন সেম কাজটাই করব। ব্লগ মিসেস শান্ত, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন পাস করে বেসিক্যালি, ঠিক আছে। অ্যানোনিমাস ফাংশন পাস করে যেটা হচ্ছে আমাদের এখান থেকে ইভেন্ট ফায়ার করে এভাবে, ঠিক আছে। স্যার এখানে আর্গুমেন্টটা দেওয়ার সময় স্যার নেম দিয়ে দিতে লাগলো কেন? এটা এই যে 16 নাম্বার লাইনেই এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এর আগে তো এটা প্যারামিটারটা শো করে আর কি, এখানে যে কি আচ্ছা। প্যারামিটার দিছেন ওটা ডিফল্ট ভাবে শো করে আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আপনি দেন, এটা অটোমেটিক শো করতেছে। হ্যাঁ এটা অটোমেটিক আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আর কি, যেমন এখানে যেমন ধরেন হচ্ছে আপনি চাইলে এই ইভেন্টটা হ্যান্ডেল করে, এই যে ইভেন্টটা যে হ্যান্ডেল হচ্ছে এটা আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে। কিভাবে দেখতে পারেন, যেমন এখানে দেখেন আমি যদি এখানে এটার সাথে একটা ইভেন্ট হ্যান্ডেল পাস করার জন্য এইটাকে পাস করে দিই, ঠিক আছে। এবং আমার এইখান থেকে ই পাস করে দিলাম আমরা এজ এ ইভেন্ট হ্যান্ডেলার হিসেবে, হ্যাঁ এন্ড আমার এটা দেখি। ওকে, সো এই যে দেখেন এবার যদি আমি এটাকে রান করি, রিফ্রেশ করলাম, ক্লিক ইভেন্ট হ্যান্ডেল, এই যে দেখেন সিনথেটিক বেস ইভেন্ট আছে, দেখা যাচ্ছে কি অনেক ছোট মনে হচ্ছে নাকি?
তো ঠিক আছে, কিন্তু এইটা অনেক ছোট আসছে, এটা কিভাবে বড় করা যায় কনসোলে? এটা আর ওইটা পুরো ধরে বোধহয় স্ক্রল করলে বড় হয়, না, কনসোলের উপরে ধরে স্ক্রল করলে বড় হইতো তো বোধহয়। আমার স্ক্রলের মধ্যে প্রবলেম আছে। আচ্ছা যাক, ঠিক আছে। এই যে দেখেন সিনথেটিক বেজ ইভেন্ট, ঠিক আছে, এই যে অন ক্লিক এন্ড ক্লিকের মধ্যে থেকে কি আসতেছে সেটা এখানে এসে শো করতেছে, এই যে দেখেন, ঠিক আছে। সো ইভেন্ট হ্যান্ডলিংটা যেটা আমরা মূলত দেখতে চাচ্ছিলাম, যে আমরা এখান থেকে ইভেন্ট হ্যান্ডেল করে কিভাবে আমরা এখান থেকে মেসেজ শো করতে পারি বা মেসেজ পাস করতে পারি, ঠিক আছে। সো আমরা এগ্রিমেন্ট কনসোল এন্ড আমরা একটা কাজ করি, এটা চলে যায়, আমরা এখান থেকে এই যে ক্লিক হিয়ার, ইভেন্ট ফায়ার হচ্ছে, আর ইভেন্ট ফায়ারের মাধ্যমে কিভাবে ভ্যালুটা আসতেছে সেটা আমাদেরকে শো করতেছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ম্যাটার। আর আপনি চাইলে এইটা থেকে, এখান থেকে, যেমন ধরেন এখানে আপনি এইখানে হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং এর দিচ্ছেন, ঠিক আছে। সো এইটাতে কিভাবে দিবেন সেইভাবে দেওয়া যায়, যেমন ধরেন হচ্ছে আপনি এখান থেকে চাইলে পাস করতে পারি, যেমন ধরেন এন্ড এই যে শান্তর সাথে এখানে আপনি সাথে পাস করে দিলে তো শো মেসেজ শো করার কথা। স্যার ই পাস করছে, এখানে শো করিনি তো, কনসোল লগে করিনি। দেখি এখান থেকে দিয়ে এন্ড আপনার এখানে সাথে আমি বললাম হচ্ছে ই, আচ্ছা ই ডট বেশ বাটন ক্লিক মি হিয়ার আগে দেখছেন ইভেন্ট ফায়ার করতেছে। এবার এবার কিন্তু একেবারে টার্গেট কে এখান থেকে ফায়ার করছে সেটাও বোঝা যাচ্ছে, রাইট? এই যে বাটন, এই বাটন থেকে যে ফায়ার হয়েছে সেটা বোঝা যাচ্ছে, টার্গেটটা সে মানে জাজ করতে পারতেছে কোন জায়গা থেকে সেই জিনিসটা দেখাবে। ঠিক আছে, তাহলে এটা এইটুক পর্যন্ত করেন নাকি? জি স্যার, ফাইলটা দিয়ে দিন। হ্যাঁ, ফাইলটা অবশ্যই দেবো, ফাইল অবশ্যই দেবো। ফাইলটা এটা কি ইয়ে করছিলাম, না স্যার, গিটে আপ করছিলাম? না স্যার। না স্যার, তাহলে এমনি দিয়ে দিই না, জিপ করে দিয়ে দিন। জিপ করে দিয়ে দিই। অনেক বড় হবে তো বোধহয়। না, অত বড় হওয়ার কথা না, কারণ এখানে তো ইমেজ টিমেজ নাই, সবই তো কোড। স্যার যে প্রজেক্টের মডেলগুলো তৈরি করছিলাম, এটা কি হয়েছে একটু দেখলে ভালো হতো। কোনটার? ও আচ্ছা আচ্ছা, দেখি দেখা। ঘটনা কি, আপনাদের তো ভালো উপস্থিতি থাকতো, এখন উপস্থিতি কমে গেছে কেন? স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, স্যার এগুলা হচ্ছে ডক্টর সাইটের মডেল এগুলা। ডেইজ, স্যাটারডে, সানডে। এর প্রথমে ডক্টর নিছি, ডক্টরের হচ্ছে ডক্টর হচ্ছে ইউজার, একজন হ্যাঁ। ইউজারকে ইনহেরিট করে নিছি, জেনারেল ইনফরমেশন গুলো নিছি। আর এখানে হচ্ছে স্যার অ্যাপয়েন্টমেন্ট নিছি একটা, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ডক্টর ইনহেরিট করছি, পেশেন্ট ইনহেরিট করছি, ডেট নিছি, প্রবলেমস নিছি। প্রবলেম বলতে তার কি প্রবলেম গুলো আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় একটা সাধারণ প্রবলেম যেটা ডকুমেন্টে লেখা ছিল, হিস্ট্রি আর কি। হ্যাঁ, আচ্ছা যাক। তারপর এখানে প্রেসক্রিপশন নিছি, প্রেসক্রিপশনের ডক্টর, পেশেন্ট নিছি আর প্রেসক্রিপশন প্রেসক্রিপশন। এটা আপাতত টেক্সট ফিল্ডে রাখছি নাকি? হ্যাঁ, টেক্সটই থাকুক, এটা ঠিক আছে। টেক্সট মানে উনি এখানে কি কি লিখবে সেটা উনি ওনার মতো করে লিখে দিবেন। আর স্যার পেশেন্টের মধ্যে যে পেশেন্টের জেনারেল ইনফরমেশন গুলো নিছি, আর হচ্ছে ইউজার হচ্ছে একটা ইউজার রাখছেন, পাশাপাশি পেশেন্টকে তার প্রেসক্রিপশন দেখাচ্ছেন। স্যার প্রেসক্রিপশনটা যে এখানে ইনহেরিট করছিলাম। না না না, এটা তো ইনহেরিট এখানে করা হয়েছে। হ্যাঁ, আপনি দেখাবেন না প্রেসক্রিপশনটা? এখান থেকে দেখাই দিব নাকি? আচ্ছা, ওটা তো মডেল না, ওটা তো মডেল, সরি। ঠিক আছে স্যার, এখান থেকে দেখাই দিব। আচ্ছা, তাহলে ঠিক আছে কি স্যার? মোটামুটি বলে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলবে। স্যার ওকে, আর সাথে এপিআই ডেভেলপমেন্টটা করে ফেলেন যাতে রিঅ্যাক্ট আপলোড করা যায়। আগে স্যার ভিউগুলা দেখি কি কতদূর করতে পারতেছি। হ্যাঁ, আর স্যার এখানে অ্যাপয়েন্টমেন্টের স্ট্যাটাস বলছিলেন কি কি জানি স্যার, এটা একটু ভুলে গেছি আমি। অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে হচ্ছে কি সে কি আসলো নাকি আসে নাই সেটার স্ট্যাটাসটা কি?
ও প্রেজেন্ট নাকি আনপ্রেজেন্ট? প্রেজেন্ট আর হচ্ছে অ্যাবসেন্ট, এরকম আর কি। সে আজকে আসলো নাকি আসে নাই, এরকম আর কি। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, স্যার মডেলগুলো তো আমিও করছিলাম, স্যার দেখে দিবেন? হ্যাঁ, দেখেন দেখেন, সমস্যা নেই। জি, স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, আসতেছে। স্যার এটা হচ্ছে আমার ডক্টরের যে মডেল যেগুলা, তা দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। স্যার ইউজার, ইনফোতে ইউজার নেম, ইমেল, ফোন, এজ, অ্যাড্রেস দেওয়া আছে। এটা হচ্ছে ডক্টরের বেসিক ইনফরমেশন আর কি। তারপরে স্যার ডক্টরের স্পেসিফিকেশন যেটা, মানে উনি ডক্টর আইডি, তো স্যার এটা হচ্ছে ফরেন কি হিসেবে আমি ডক্টর ইনফো থেকে আনছি। মানে আমার ইনফো আপলোড হলে ডক্টরের স্পেসিফিকেশন অনুযায়ী ওখানে একটা ফিল্ড ক্রিয়েট হবে। আচ্ছা, এটা ফরেন কি দিছেন না? জি স্যার, ফরেন কি দিচ্ছি। একটা ডক্টরের কিন্তু একটাই স্পেসিফিকেশন থাকে, রাইট? জি স্যার। স্যার স্পেসিফিকেশন আমি দুই ভাগে, একটা হচ্ছে টাইটেল, মানে উনি কি ধরনের ডাক্তার, উনি হ্যাঁ, নিউরো সায়েন্সের হতে পারে, অর্থোপেডিক্স হতে পারে, এনিথিং। যে কোনো ডিগ্রি, হ্যাঁ, subject তার হতে পারে। ডিগ্রি কি কি আছে, এমবিবিএস, এমএস, কি হতে পারে, ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে উনি বের হয়েছেন, এন্ড হ্যাঁ, ইয়ার অফ ডিগ্রি। তারপরে স্যার আমি প্রেসক্রিপশনে যেটা দিচ্ছি ডক্টর আইডি, এটাও স্যার ডক্টর ইনফোর ফরেন কি, এখান থেকে আচ্ছা, ফরেন কিটা এই যে ডক্টরের এইটা না, আপনি উপরে জানি এটা আমি বলতেছি, ডক্টরের স্পেক্স যেটা আছে, স্পেক্স স্যার। জি স্যার। স্পেক্স এর মধ্যে দেখেন, যেমন ধরেন একটা ডক্টর কিন্তু সে একবারই টাইটেল দিতে পারবে, সেকেন্ড টাইম কিন্তু আর দিতে পারবে না, রাইট? হুম। জি স্যার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ফরেন কিটা না দিয়ে 1 to 1 দিলে ভালো হবে, কারণ সে জাস্ট একবারই দিবে, এটা সেকেন্ড টাইম আর দিতে দিবে না। স্যার টাইটেলটা তো স্যার আমি কোনো ফরেন কিতে রাখি না, আমি স্যার ডক্টর আইডিটা কেবল ফরেন কিতে রাখছি। স্যার টাইটেলটা ও, আমি চেঞ্জেবল রাখছি, কিন্তু স্যার আমি ওই ইউজার অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডক্টর তার টাইটেল পাল্টাতে পারবে কি পারবে না এটা আমি ফলস দিয়ে রাখছি জ্যাঙ্গের ভেতরে। কারণ স্যার ডক্টরের এই জিনিসটা তো তৈরি করবো হচ্ছে অ্যাডমিন, ডক্টর তার ডিগ্রিটা কিছুটা পাল্টাতে পারবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে আমি মনে করছি। আর স্যার প্রেসক্রিপশনের ডক্টর আইডি, ডক্টর যখন মানে কোনো প্রেসক্রিপশন নেবে তার আইডি অনুযায়ী ওই হ্যাঁ, প্রেসক্রিপশনটা যাবে। আর এই কাজটা স্যার একটু আমি আপডেট করবো, কারণ এই প্রেসক্রিপশনের সাথে এই পেশেন্ট যে patient আছে, ID, পেশেন্টের প্রেসক্রিপশনটা আমি দুইটা স্যার টেবিল দুটা জয়েন করতে হবে। হ্যাঁ, আর স্যার প্রেসক্রিপশন, এই ইয়ের সাথে ডক্টর আইডির সাথে প্রেসক্রিপশনের আইডি লাগবে, পেশেন্টের আইডি লাগবে। পেশেন্টে স্যার ডক্টরের যে প্রেসক্রিপশন ক্লাসটা আছে, মানে মডেলটা আছে, এখানে তো কেবল ডক্টর আইডি, মেডিসিন, ইউসেজ পার ডে, টোটাল ডিউরেশনটা আছে। হ্যাঁ, এখন এটাতে ডক্টর নিচ থেকে দিলে হবে না, কোন পেশেন্টের মানে আন্ডার এটা হয়েছে, কোন পেশেন্টের সাপেক্ষে এটা হচ্ছে, সেটা তো লাগে। এই জন্য দুইটা ক্লাস আমি অ্যাড করবো স্যার। আচ্ছা প্রেসক্রিপশনটাকে স্যার আমি পেশেন্টের যে প্রেসক্রিপশন নিব, ওখানে স্যার আমি এই জিনিসটা 1 to 1 অথবা স্যার ফরেন কি করে আমি নিয়ে আসতে পারবো, এটা সমস্যা নেই। আচ্ছা, এখানে টোটাল ডিউরেশন যেটা দেখাচ্ছেন, জি স্যার। টোটাল ডিউরেশনটা কি মেডিসিনের ডিউরেশন? স্যার টোটাল ডিউরেশন বলতে এটা কয়দিন, মানে এক সপ্তাহ চলবে না এক মাস চলবে, মানে কয়দিন চলবে, 3-4 দিন চলবে, এটা হচ্ছে টোটাল এখানে ডিউরেশন। এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আপনি এখানে জাস্ট একটা মেডিসিনের ক্ষেত্রে আপনার একটা তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন কি? আমি মানে যেমন ধরেন একজন ডক্টর আইডি, সে আইডিটা জাস্ট প্রেসক্রিপশনের ক্ষেত্রে একবারই ব্যবহার করবে, কিন্তু আপনার এখানে কিন্তু মাল্টিপল টাইমস হয়ে যাচ্ছে। স্যার স্যার যেমন এটা ধরেন দীপঙ্কর কি করছে কাজটা, দীপঙ্কর করছে হলো একটা টেক্সট ভিউ নিছে, যেটার মধ্যে সবগুলো সে একবারে লিখতে পারবে, এটা একটা গেছে, ওকে ফাইন। আপনি যেটা করতেছেন সেটাও ঠিক আছে, বাট এখানে আপনাকে কি করতে হবে জানেন, প্রেসক্রিপশনের সাথে সাথে আপনি হয়তো মেডিসিন ডিটেইলস একটা মডেল করতে পারেন, যেখানে আপনার ডক্টর আইডি একবারই যাবে, প্রেসক্রিপশন আইডি যাবে, ওই প্রেসক্রিপশন আইডি অনুযায়ী মেডিসিন কয়টা দিবে সেটা আপনি, যেমন আপনি এখানে সিঙ্গেল মেডিসিন আইটেমের জন্য একটা ক্যারেক্টার ফিল্ড দিয়েছেন, দেখো। স্যার এটা যখন বার অ্যাড করা যাবে, তো মানে একটা ডক্টর হ্যাঁ, আইডি অনুযায়ী মেডিসিন, ইউসেজ, টোটাল ডিউরেশন স্যার বারবার আপডেট হতে থাকে। এখন আপনি দেখেন মেডিসিনের জন্য আপনি তো ডক্টর একজনই, ডক্টর জি তো স্যার। মাল্টিপল না, না স্যার। তাই না? তাহলে একটা মেডিসিনের জন্য প্রতিবার একজন ডক্টর আইডি কি যোগ করা কি এটা কি ঠিক আছে? এখন স্যার তাহলে ফিল্ডটা স্যার কিভাবে দিলে ভালো হয় স্যার? এটা এটা আপনি এভাবে দিতে পারেন, প্রেসক্রিপশন মানে আপনি এখানে যেমন ধরেন প্রেসক্রিপশন, আর ওখানে দিতে পারেন আরেকটা মডেল তৈরি করতে পারেন মেডিসিন ডিটেইলস, যেখানে প্রেসক্রিপশন আইডিটা দিয়ে দিবেন, বাস তাইলেই হয়ে যাবে। স্যার তাহলে এক প্রকার তো সেম জিনিস হলো স্যার। না, সেম জিনিস হলো না, ডক্টর আইডি জাস্ট একবারই গেছে, তখন বারবার মেডিসিন তৈরির জন্য বারবার ডক্টর আইডি চেঞ্জ হবে না, ডক্টর আইডি তখন প্রেসক্রিপশনের মধ্যে একবারই থাকবে, হ্যাঁ স্যার, একবারই থাকবে। প্রেসক্রিপশন আইডি অনুযায়ী আপনার প্রেসক্রিপশনটা আসবে, যে একটা প্রেসক্রিপশনের আইডি অনুযায়ী বাকিটা আসবে, এইটা একটা করতে পারেন। অথবা
মেডিসিনের মধ্যে ক্যারেক্টার ফিল্ড না দিয়ে সেখানে আপনি হচ্ছে এই যে স্যার টেক্সট টেক্সট ফিল্ড দিয়ে দিতে পারেন, যেখানে ইউজ কেস আর টোটাল ডিউরেশন ওখানে একবারই লিখবে। আচ্ছা স্যার, স্যার ওইভাবেও করা যায় স্যার। হ্যাঁ ওইটা মানে আলাদা আলাদা চাচ্ছিলাম আর কি, মানে ফিল্ডটা মানে সুন্দর মতো স্যার একটা ফরম্যাটে আনতে চাচ্ছেন। তাহলে আপনি এখানে হচ্ছে আলাদা করে মেডিসিন ডিটেইলস নামে আর একটা মডেল করেন, জি, যেখানে স্যার। প্রেসক্রিপশন আইডি হিসেবে ওটার সাথে একটা রিলেশনশিপ করে দিবেন, তাইলেই হয়ে যাবে। জি স্যার। আর স্যার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে স্যার একটু কনফিউশনে আছে। মানে বলেন। স্যার আমি ডক্টর আইডি তো স্যার ফরেন কি হিসেবে থাকবে অ্যাপয়েন্টমেন্টের হ্যাঁ, ভিতরে, হুম। ডেট ক্রিয়েটেড মানে আমি শুধু ডেট ফিল্ড দিছি, মানে যে তারিখ উনি অ্যাপয়েন্টমেন্টটা তৈরি করতে, স্টার্ট ডে, স্টার্ট টাইম, ইন্ড টাইম, মানে কয়টা বাজে শুরু হয়েছে কয়টা বাজে শেষ হয়েছে। আর স্যার আমি একটা ফিল্ড অ্যাড করছি কি টোটাল পেশেন্ট, মানে একজন ডাক্তার তো স্যার একদিনে বা একটা ডেটে মানে কয়জন রোগী সর্বোচ্চ কয়জন দেখতে রোগী পারে, দেখতে 20 15 হ্যাঁ, জন হ্যাঁ। 20 জন, ইচ্ছা মতো তো স্যার হয় না। না, আমি যেমন আমি আজকে টার্গেটেড রোগী দেখবো 50 জন বা টার্গেটেড রোগী দেখবো 20 জন, এরকম আর জি কি। স্যার, এরকম মানে 20টা পার হলে মানে ওই দিনের জন্য আর কি অ্যাপয়েন্টমেন্টটা নিবে না, মানে এভাবে আমি আইডিয়াটা করছি। তবে এখন একটা কাজ করতে পারেন এই ক্ষেত্রে, যেমন ধরুন হচ্ছে আপনি তার এক্সটেনশনের একটা অপশন রেখে দিতে পারেন, যে আপনি হয়তো তাকে একটা এসএমএস দিলেন, যে একটা পুশ নোটিফিকেশন দিলেন যে আপনার পেশেন্টের আইডি এক্সিড হচ্ছে বা আপনার এই অ্যাপয়েন্টমেন্ট এক্সিড হচ্ছে, আপনি কি আজকে বাড়তি রোগী দেখবেন কিনা। তো অনেকে আছে না যে পরবর্তীতে বাড়তি রোগী দেখে 5টা 10টা দেখে যায়, তখন আপনি এক্সটেনশনের একটা ইয়ে এটা দিয়ে রাখেন। যখন স্যার আমি যে রিকোয়েস্টটা দিব স্যার, রিকোয়েস্ট একটা কাউন্ট আমি পালাতে পারি, মানে হ্যাঁ। কয়টা নতুন করে রিকোয়েস্ট আসতেছে, তারপর সেটা আমি ডক্টরের মানে যে ইয়াটা আছে যে ড্যাশবোর্ড, ওখানে আমি ভিউ করাইতে পারি স্যার। ওখানে করার সমস্যা নাই। আর স্যার আমি মানে জিনিসটা মোটামুটি একটা ইমপ্লিমেন্ট করছি, মানে একটু যদি স্যার দেখতেন মানে স্যার ঠিকমতো হয়েছে কিনা ভালো হতো। হ্যাঁ, দেখার জন্য। জি স্যার। জিনিসটা আর কি স্যার এভাবে মানে স্যার আবার আরেকটা জিনিস বলছিলেন যে ডক্টরের যে অ্যাকাউন্ট সেটা স্যার অ্যাডমিন তৈরি করে দিবে, সুপার ইউজার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পেশেন্টের যে অ্যাকাউন্টটা সেটা সে যখন এখানে স্যার অ্যাকাউন্ট তৈরি করবে, অটোমেটিক স্যার এটা ইউজারের যে রোল আছে, হ্যাঁ ইউজারের যে রোল আছে ওখানে অ্যাড হবে, এবং সাথে সাথে যে পেশেন্টের যে মডেলটা আছে মডেল টেবিলে অ্যাড হবে। কারণ দুইটা যদি একসাথে অ্যাড না হয় তাহলে স্যার মানে আমি ডাটাগুলো ফেচ করতে পারবো না। হুম, হুম, হুম। তা যেমন স্যার আমি ডক্টরেরটাতে যদি আমি একটা ইয়া করি, লগ ইন করি, সাইন ইন করলাম স্যার, ওয়েলকাম রহিম একজন ডক্টর, জেনারেল ইনফরমেশনে ইনফরমেশন মানে ডক্টরের নাম, ইমেল, ফোন, এজ, অ্যাড্রেস দেখাচ্ছে। হ্যাঁ, আর স্যার সুন্দর আমি আছে। যদি এডিট ইনফরমেশনে যাই, ধরেন স্যার আমি ফোন নাম্বার তার মধ্যে তুমি এডিট করতে পারবে। একটা করলাম, 8 দিলাম, আপডেট। এখন স্যার আমি যদি আবার যাই, এই যে স্যার আপডেট হয়ে গেছে লাস্ট 8। আচ্ছা, এটা এখানে একটা ইয়ে দিয়েন, একটা মেসেজ দিয়েন যে আপডেট হইছে। স্যার আমি মানে বেসিক স্ট্রাকচারটা আপাতত তৈরি করছি। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। স্যার এবার আমি পেশেন্টেরটা একটু দেখি। এখানে স্যার আমি একটা জিনিস করছি কি, স্যার ডক্টরের ড্যাশবোর্ড এবং পেশেন্টের ড্যাশবোর্ড দুইটা আলাদা। আমার আলাদা, সাইন ইনের পোর্টাল একই, কিন্তু দুইটা মানে একটা ফর্ম থেকে দুইটা আলাদা ড্যাশবোর্ডে ফায়ার হবে। এখন স্যার হ্যাঁ, ধরেন যখন হ্যাঁ। স্যার আমি ধরো পেশেন্ট টু নিলাম, এখন স্যার পেশেন্টের আইডি থেকে লগ ইন করি। ঠিক আছে, সাইন ইন করেন। যে সম্পূর্ণ আলাদা ড্যাশবোর্ড, অন্য কালার আসতেছে। হ্যাঁ, পেশেন্টের ইনফরমেশন এই যে স্যার ওরকমই মানে ইয়া নিয়ে আসছি। আর পেশেন্টের এডিট ইনফরমেশন, ঠিক আছে স্যার, মানে এভাবে আর কি। এখানে স্যার আমি ডক্টরস লিস্ট একটা দিছি, মানে এটার সাহায্যে পেশেন্ট ডক্টর নিতে পারবে। ওখান থেকে যদি কারো অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, মানে এখানে একটা ভিউ তৈরি হবে, টেক অ্যাপয়েন্টমেন্ট নিবে, নেওয়ার পরে ওই ডক্টর তাকে প্রেসক্রিপশন দেওয়ার পর ভিউ প্রেসক্রিপশনে শুধু খালি ভিউটা দেখাবে যে হ্যাঁ এই ডক্টর আন্ডার এই প্রেসক্রিপশনটা পেয়েছে। স্যার এইভাবে জিনিসটা করছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। জি স্যার। ভালো হয়েছে, তো সমস্যা নাই, করেন। এবং এটা এমন ভাবে করেন যাতে প্রয়োজনে পরবর্তীতে এই জিনিসটা আপনি ফ্রন্ট এন্ড হচ্ছে এই রিঅ্যাক্ট দিয়ে করতে পারেন। ঠিক আছে, জি স্যার। যাক, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, বাকিদের কি অবস্থা? আর কোনো অবস্থা নাই। আচ্ছা, যাক, তো ঠিক আছে, আগামী হয়নি না করলে তো আপনারই লস। আচ্ছা, যাক, ইয়ে করছে, ওকে, তাহলে এটা আগান। আর পরবর্তীতে আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে বললেন। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।